আচ্ছা, আমাদের কাউকে না তো কাউকে ভালো লাগে বা কারোর উপরে ক্রাশ থাকে। দু এক সময় দেখা যায় ভালোবাসার কথাটা তার সাথে বললাম, আর নাই তো স্বপ্নই থেকে যায়। মনে হয় শায়দ কথাটা যদি বলতাম, ধরো লাইফে প্রথম ভালোবাসা হয়েছে, আর সেই ভালোবাসাটা কি পুরো লাইফ টাইম কাটানো যায়, না কয়েক বছরের জন্য, না সঠিক ভালোবাসার জন্য অপেক্ষা করতে হয়। এমন একটা লাভ স্টোরি মুভি তোমাদের সাথে বলতে চলেছি। বলছিলাম 2025 সালে রিলিজ হওয়া ও অ্যান্থন বেবি মুভিটার কথা। তো চলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মুভির এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতে আজকের গল্পের হিরোকে দেখানো হয়, যার নাম হলো আশবিন। আশবিন ছোটবেলার থেকে মুভি দেখা বড় ভক্ত, তাই বড় হয়ে সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে। আজকে সে একটা হিরোর বাড়িতে এসেছে, সে একটা মুভি বানাবে তার প্রথম প্রজেক্টের গল্প শোনাতে। এ হলো বিষ্ণু, আর এ হলো বিষ্ণুর অ্যাসিস্ট্যান্ট কিং। মূলত আশবিন এই বিষ্ণুর কাছে এসেছে। তারা এক এক করে সবাই পরিচয় হয়ে বিষ্ণু গল্পটা বলতে বলে। আশবিন প্রথমে একটা গল্প বলে, সেই স্টোরি আবার বিষ্ণুর পছন্দ হয় না। বিষ্ণু বলে, আশবিন আশবিন তোমার যদি দ্বিতীয় গল্প থাকে তাহলে সেটা বলো। আশিন বলে, স্যার এটা সাইকো থ্রিলার মুভি, আপনার এই মুভিতে পুলিশের হিরোর রোল হিসেবে কাজ করতে হবে। বিষ্ণু বলে, দেখো আশবিন, আমার বাবা 35 বছর পুলিশের চাকরিতে আছে, উনি যতটা কেস সলভ করেনি তার থেকে বেশি আমার প্রজেক্টে কাজ করেছি। এখন আমি এই গল্পের উপর কাজ করতে চাই না। কিং বলে, তোমার কাছে অন্য কোনো গল্প নেই? আশিন বলে, স্যার প্রথমে গল্পটা যদি একবার ভেবে দেখতেন। বিষ্ণু বলে, দেখো আশবিন, তুমি কয়েকটা দিন সময় নিয়ে আবার গল্প রেডি করো, তারপর নয় আমার কাছে আবার এসো, এখন আপাতত বাই। কিং যখন আশবিনকে বাইরে ছাড়তে আসে, কিং বলে, দেখো আশবিন, আমাদের বিষ্ণু তুমি যেসব প্রজেক্টে গল্প নিয়ে এসছো সবটাই কাজ করা হয়ে গেছে, উনি আর এইসব প্রজেক্টে কাজ করতে চায় না। তোমার কাছে যদি কোনো লাভ স্টোরি গল্প থাকে তাহলে নিয়ে এসো, উনি এখনো লাভ স্টোরির উপরে কাজ করেনি। আশবিন বলে, লাভ স্টোরি? কিং বলে, ওটাই তো এখন ট্রেন্ডিং এ চলছে। এরপর আশবিন যখন গাড়ি নিয়ে চলে আসছিল তখন তার লাভ স্টোরির কথা মনে পড়ে যে তার জীবনের সঙ্গে ঘটে গেছে, তাই সে ভেবেচিন্তে আবার বাইকটা ঘুরিয়ে নেয়। আর সেখানে আসতে কিং বলে, তুমি আবার চলে এসছো? আশবিন বলে, দাদা আমার কাছে লাভ স্টোরি গল্প আছে। তাহলে তুমি তখন কেন বলোনি? দাদা আমি তখন ভয় পেয়ে গেছিলাম। কিং বলে, ঠিক আছে চলো তাহলে। এই বলে বিষ্ণুর কাছে আসলে বিষ্ণু বলে, ঠিক আছে গল্পটা শোনাও তাহলে। এরপরে সিন ব্যাগে নিয়ে এসে আশবিনের স্কুল লাইফের টাইম দেখানো হয়। তখন সে 9 ক্লাসে পড়ে, আর ইনি হলেন আশবিনের বাবা। তিনি আবার ভগবান জ্যোতিষশাস্ত্রীর ওপর ভীষণ বিশ্বাসী। তিনি আবার কোনো কাজবাজ করতে চায় না। আর ইনি হলেন আশবিনের মা, সে বাড়ির জন্য একাই ইনকামের পথ বেছে নিয়েছে। আর এ হলো আশবিনের বেস্ট ফ্রেন্ড রাকেশ, একই সাথে পড়াশোনা করে আবার একই সাথে থাকে। আর ইনি হলেন আশবিনের কাকা, মূলত সে সিনেমা থিয়েটারে কাজ করে। সে আবার বিয়ে থাবা করেনি, সে একা ঘর ভাড়া করেই থাকে। আর ফাঁকা টাইমে আশবিনকে নিয়ে সিনেমা দেখাতে নিয়ে যায়। আর এইভাবে আশবিন সিনেমার প্রতি বেশি ইন্টারেস্ট বেড়ে যায়। এদিকে আশবিনের বাবা আশবিনকে অতটা কেয়ার করে না যতটা ওর মা করে, তাই আশবিন তার বাবার উপর ভীষণ রাগ। এবারে সিন কাট হয়ে স্কুল টাইমে নিয়ে আসে। আশবিন মূলত একজনকে পছন্দ করে, এই যে সে নাম হলো রবিনা। সে আবার আশবিনের উপরে ক্লাসে পড়ে, দেখতে গেলে তার সিনিয়র। আর তার দিকে এই জন্য টাটা দিচ্ছে তারা একই কলোনিতে থাকে। তখন রাকেশ এসে বলে, কি ব্যাপার দিদি তোর দিকে টাটা দিচ্ছে? আশবিন বলে, এরম কোনো ব্যাপার না, আমরা একই সাথে একই কলোনিতে থাকি সেই জন্য। এরপরে সিন কাট হয়ে রবিবারের দিনে নিয়ে আসে। তখন আশবিনের মা এসে বলে, আশবিন একটু বাজারে গিয়ে বাজার করে নিয়ে আয় তো। আশবিন বলে, মা আমি একটা দিন তো ছুটি পাই, তাও তুমি আমাকে কাজ বলছো? তার মা বলে, আমারও তো প্রতিদিন কাজে যেতে হয়, তারপরেও তো বাড়িতে এসে রান্না করতে হয়, তাহলে কি একটা দিন রান্না বন্ধ করে দেবো? তোদের কোনো কাজ বলার মতো নেই। আমি এখন বাজারে যাব না ললিতা আন্টিদের বাড়িতে যাব? এই বলে চলে যেতে লাগলে আশিন বলে, মা আমি যাচ্ছি, তুমি রেস্ট করো। মানে ললিতা আন্টি বলতে রবিনার মা, আর তাদের বাড়িতে এসছে কিছু জিনিস দেওয়া নেওয়া করতে। এরপরে রবিনা গেট খুলে তাকে ভিতরে নিয়ে আসে। ললিতা আন্টি তার কাছ থেকে ব্যাগটা নিয়ে তাকে একটু বসতে বলে। তারপর তারা এক জায়গায় বসে দুজনে যখন চিপস খাচ্ছিল তখন আশবিনের চোখ তো অন্য জায়গায়। তখন রবিনা বলে, তুমি কি দেখছো? এতে আশবিন একটু থতমতো খেয়ে বলে, দিদি তোমার কাছে ড্রয়িং এর এক্সট্রা জিনিসপত্র হবে? রবিনা বলে, তুমি কালকের স্কুলে গিয়ে নিয়ে নিও। এই বলে তারা একে অপরের দিকে খুব রোমান্টিক ভাবে তাকিয়ে হাসতে লাগে। এরপরে আশবিন চলে যাওয়ার সময় বলে, বাই দিদি। রবিনা বলে, আশবিন শোনো, আমার নাম রবিনা, তুমি আগের থেকে আমাকে আর দিদি বলে ডাকবে না। এরপরে আশবিনের মনেতে খুব লাড্ডু ফুটে যায়। এরপর থেকে তারা একই সাথে স্কুলে যাওয়া আসা করে, আর এইভাবে কয়েক মাস কেটে যায়। একদিন রবিনা আশবিনকে ফোন করে রাত্রে 9টার সময় ছাদে দেখা করতে বলে, এবং টাইম হয়ে গেলে আশবিন খুব খুশি নিয়ে ছাদে চলে আসে। এরপর রবিনা এসে ছাদের একদম উপরে উঠে যায়, আর তারা এক জায়গায় বসে রবিনা বলে, তোমার কোনো ভয় করছে না তো? আশবিন বলে, না না। রবিনা বলে, কি দারুণ ওয়েদার পড়েছে বলো। আর তার দিকে খুব রোমান্টিক ভাবে তাকিয়ে বলে, আচ্ছা তুমি কাউকে কিস করেছো? আশবিন এই কথা শুনে তো একটু চমকে ওঠে আর বলে, না না। রবিনা আস্তে আস্তে বলে, কিস করব? এই বলে তারা কিস করতে লেগে যায়। এরপরে সিন কাট হয়ে পরের দিন স্কুলে নিয়ে আসে। তারা তো পড়া না পারার জন্য নীল হয়ে আসে। রাকেশ শুনে বলে, সত্যি ভাই তুই পুরো লিপ কিস করেছিস? আশিন বলে, একদমই লিপ কিস। রাকেশ বলে, ভাই ও তোকে ভালোবাসে, এতে বোঝা যায়। ব্যাস আশবিন এরপর থেকে রবিনার পিছনে পড়ে যায়।
আর রবিনাও তার দিকে রোমান্টিক ভাবে দেখতে থাকে। আর এইভাবে তাদের দুজনে দিন কাটতে থাকে। একদিন তাদের কলোনিতে পূজা হয়েছে, তাই আশবিনের মা বলে, আশবিন এই প্রসাদটা নিয়ে ললিতা আন্টিদের বাড়িতে দিয়ে আয় তো। আশবিন তো খুব খুশি খুশি তাদের বাড়িতে চলে আসে। আর সে এসে দেখে তার বাবা রবিনাকে মারছে, কারণ সে প্রেমে ধরা পড়েছে তার জন্য। প্রথমে আশবিন তো সে নিজেই ভয় পেয়ে যায়, কারণ তো সে জানে সে নিজেই তার সাথে জড়িয়ে আছে। তখন রবিনা কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি যদি বিয়ে করি ওই কেশবকেই করব। আর এই কথা শুনে তো আশবিনের বুকটাই ফেটে যায়। আর সে বাড়িতে এসে ভীষণ কান্নাকাটি করতে লাগে। এরপরে সিন কাট হয়ে পরের দিন স্কুলে আসে। তখন রাকেশ শুনে বলে, এই কেশবটা আবার কে? আশবিন বলে, জানি না। রাকেশ বলে, তুই এক্ষুনি গিয়ে তার কাছ থেকে শোন। তাই আশবিন রবিনার কাছে আসে আর বলে, রবিনা তোমার সাথে কিছু কথা আছে। এতে তার বান্ধবীরা সাইড হয়ে গেলে রবিনা একটু মেজাজ দেখিয়ে বলে, কি? আশিন বলে, তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ কি না? রবিনা বলে, এই তুমি বেশি কথা না বলে ক্লাসে যাও। এই বলে সে চলে যায়। এতে আশবিনের তো মাথা কাজ করে না, তাই সে আবার রবিনার পিছনে আসে। সে এসে বলে, রবিনা। রবিনা তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আশ্বিন বলে, তুমি তো সেদিন রাত্রে আমাকে কিস করেছিলে। রবিনা সাথে সাথে বলে ওঠে, ওই ম্যাডামকে বলে দেবো কিন্তু, যাও এখান থেকে। আশ্বিন বলে, এই কেশবটা আবার কে রবিনা? রবিনা বলে, কি রবিনা? আমি তোমার সিনিয়র, আগের থেকে আমাকে দিদি বলে ডাকবে, বুঝতে পেরেছো? ইডিয়েট কোথাকার, যাও এখান থেকে। এতে তো আশবিন ভীষণ কান্নাকাটি করতে লাগে। আর এইভাবে কয়েকদিন কেটে যায়। তারপর তারা ওই কলোনি ছেড়ে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যায়। এবারে সিন ব্যাগে নিয়ে আসে। তখন বিষ্ণু বলে, তোমাকে দিয়ে দিদি বলানোর কি দরকার ছিল? সাইড থেকে কিং বলে, বুঝতে পারলে না স্যার, নায়িকা আমাদের হিরোর সাথে ডবল গেম খেলেছে। আচ্ছা তুমি পরে লাভ স্টোরিটা শোনাও। এরপরে আশবিন কলেজের লাভ স্টোরিটা শোনায়। এরপরে সিন ব্যাগে নিয়ে আসে। এ হলো মীরা। আর এই যে সাইডে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এর নাম হলো অঞ্জলি। মূলত আশবিনের কলেজ ফ্রেন্ড হলো অঞ্জলি। আর অঞ্জলির মাসির মেয়ে হলো মীরা। সে আবার অঞ্জলির থেকে 3 বছরের বড়, সুতরাং আশবিনের থেকে 3 বছরের বড়। মানে হিরোর সবসময় সিনিয়র মেয়েদেরকে পছন্দ করে। যাই হোক, আশবিন রাকেশদের বাড়িতে এসেছে, কারণ রাকেশ অঞ্জলিকে প্রপোজ করবে সে বিয়ে করার জন্য। তাই তারা সবাই রাকেশদের বাড়িতে এসেছে। আর অঞ্জলি মীরাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরপরে রাকেশ অঞ্জলির সামনে এসে একটা আংটি দিয়ে বিয়ের জন্য প্রস্তাব রাখে। এতে অঞ্জলি খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। তাই তারা সবাই এক জায়গায় হয়ে খুশি খুশিতে অঞ্জলির আংটিটা পরানো হয়। এরপরে অঞ্জলি বলে, এত কিছু প্ল্যান কিভাবে করলে? রাকেশ বলে, এতে ভালোবাসাটা আমার, কিন্তু এত কিছু আয়োজন, এতভাবে ডেকোরেশন, এতভাবে লোকজন ডেকে সরঞ্জাম করা আমার এই পাগল বন্ধুটার প্ল্যান। তখন মীরা ফার্স্ট টাইম আশবিনকে দেখে। এরপরে তারা একে অপরকে কংগ্রেচুলেশন জানাতে গিয়ে আশবিনের চোখ মীরার উপরে গিয়ে পড়ে। তখন মীরা ইশারা করে তার দিকে টাটা দেয় আর বলে, এত কিছু ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আশিন বলে, থ্যাংক ইউ। এতে মীরা খুব সুন্দরভাবে তার দিকে স্মাইল করে। ব্যাস, ছেলের মনে তো আবার লাড্ডু ফোটে। তারপর অঞ্জলি আশবিনের সাথে মীরার পরিচয় করিয়ে দেয়। এরপরে তারা একটু রেস্টুরেন্টে খেতে আসে। আর সেখানে আশবিন সবার অর্ডারটা সে নিজের পছন্দ মতো করে দেয়। তারপরে রাকেশ আর আশবিন ওয়াশরুমে গেলে অঞ্জলি বলে, মীরা দিদি, এই আশবিন না সব সময় নিজের পছন্দের অর্ডারটা দিতে থাকে, আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে, তোমার ওই অর্ডার চলবে তো? তখন মীরা বলে, আমি অনেক ছোট থেকে রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি, আর আমার দায়িত্ব কেউ নিয়ে নেয় তাতে তো আমি খুব খুশি হব। মানে মীরা আশবিনকে ভালো লেগেছে, সেটা আর প্রকাশ করতে পারছে না। এরপরে সবাই খেতে খেতে মীরা বলে, আচ্ছা তোমরা সবাই কি ইঞ্জিনিয়ারিং কলেজ ফ্রেন্ড? আশিন বলে, সেরেপ আমি আর অঞ্জলি ইঞ্জিনিয়ারিং কলেজ ফ্রেন্ড, রাকেশ তো আমার স্কুল ফ্রেন্ড। আমি আর অঞ্জলি একে অপরে ইন্ট্রোডাকশন করেছিলাম, পরে রাকেশের সাথে পরিচয় করে দিতে রাকেশ অঞ্জলিকে ডেট করতে লেগে গেছে। বেচারা আমি একা হয়ে গেছি। মীরা বলে, এই বলে সে হাসতে লাগে। আশ্বিন বলে, আমিও লাভ ম্যারেজ করতে চেয়েছি না, এই অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে যা ঝামেলা তো আমি দেখে সহ্য করতে পারি না। মানে তার বাবা মার মধ্যে ভীষণ ঝামেলা হয়, সেটাই সে ছোটবেলা থেকে উপলব্ধি করেছে, সেই জন্য সে বলছে। মীরা বলে, তুমি এইভাবে কেন বলছো? সবার কাহিনী তো এক হয় না। আমার মা বাবাকে দেখো। আমার মা বলে আমার বাবা কতটা রোমান্টিক, তাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আশ্বিন বলে, কেন এখন বুঝি তোমার মা বাবার মধ্যে ঝামেলা হয় না? মীরা বলে, আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে, আর এটাই হলো মীরার রেসপন্সিবিলিটি বলার কারণ। আশ্বিন বলে, আই এম সরি। তারপরে মীরা বলে, ঠিক আছে, কিছু খাবার নিয়ে আসছি। এই বলে আশ্বিনের প্লেট থেকে একটা খাবার নিয়ে মুখে দিয়ে চলে যায়। এতে আশ্বিন তার দিকে তাকিয়ে দেখতে দেখতে অঞ্জলিকে বলে, মীরা খুবই ইন্টারেস্টিং, তাই না? অঞ্জলি বলে, ওই ও আমাদের সবার থেকে 3 বছরের বড়, আর আমার দিদি, সুতরাং তোরও দিদি। রাকেশ বলে, ভাই সাহেবের তো ওনার বয়সের চেয়ে বড় মেয়েদের উপরে বেশি ইন্টারেস্ট। আশ্বিন তার দিকে তাকিয়ে বলে, তারপরে সিন কাট হলে দেখি রাকেশ তার বিয়ের খুশির জন্য সবাইকে নিয়ে গোয়াতে ঘুরতে এসেছে। তারপর দিনভর ঘোরা শেষ করে রাতে যখন সবার জন্য রুমে আসে, তখন রাকেশ অঞ্জলিকে নিয়ে একটি রুমের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেয়। যদিও তারা দুটো রুম বুক করেছিল আলাদা আলাদা থাকবে বলে, কিন্তু রাকেশ সব গোলমাল পাকিয়ে দেয়। এবারে আর কি করা যাবে, আশবিন আর মীরা এক রুমিতে আসে। তারপর তারা আলাদা আলাদা ভাবে বিছানা রেডি করছিল, তখন পাশের রুমের থেকে রাকেশ আর অঞ্জলির মধ্যে তখন আশবিন আর মীরার অবস্থা দেখার মতো থাকে না। তাই আশবিন বলে, আমার এই রুমে আর ঘুম হবে না, আমি বাইরে চলে যাচ্ছি। এতে মীরাও সেই রুম থেকে চলে আসে, আর এক ফাঁকা জায়গায় এসে তারা বসে গল্প করতে লেগে যায়। আর গল্প করতে করতে কিছুক্ষণ পরে হঠাৎ মীরা আশবিনকে কিস করে বসে। ব্যাস, তাদের মধ্যে একটা ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়। তারপর তারা যে যার মতো বাড়িতে চলে আসে। তারপর সিন কাট হলে দেখি আশবিন তার কাকার কাছে এসে বলে, জানো কাকু,
আমি ভালোবাসার মধ্যে পড়ে গেছি। তার কাকা বলে সে তোকে ভালোবাসে কিনা সেটা তো আগে কনফার্ম কর। মানে আজবিন তার কাকার সাথে বন্ধুর মতো মেশে, আর আজবিনের আগের স্কুল লাইফের ভালোবাসা তার কাকা জানতো, সেই জন্য সে এই কথা বলছে। তাই আজবিন মীরার সাথে দেখা করতে আসে, আর তার সামনে এসে বলে মীরা তোমার সাথে কিছু কথা বলার আছে। গোয়াতে যে তোমার আমার মধ্যে যে কিস হয়েছিল সেটা ওই মুভমেন্ট হয়েছিল না এর পেছনে কোনো কারণ আছে? তখন মীরা আর কিছু বলে না, সিরেফ তাকে কিস করে বিষয়টা বুঝিয়ে দেয়। তারপর তারা একসাথে থাকতে শুরু করে। এবারে সিন কাট হলে দেখি আশবিন আর তার কাকা এক জায়গায় বসে কথা আলোচনা করছে। আশিন বলে জানো কাকু, এবার আমার লাইফে কিছু করতে হবে, যেহেতু মীরা আমার লাইফে এসেছে তাই আমি সঞ্জয় ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছি তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার জন্য। তার কাকা বলে কি বলছিস, ও তো ভীষণ বড় ডিরেক্টর, দেখি সাবধানে কাজ করিস। এবারে সিন ব্যাগে আসে। কিং বলে কাহিনীতে কোনো ইন্টারেস্ট নেই, সোজা স্মুথ ভাবে যাচ্ছে। বিষ্ণু বলে আশবিন কিং ঠিক কথাই বলেছে, কাহিনীতে কোনো সমস্যা না হলে চলবে কিভাবে? আশিন বলে হ্যাঁ আছে স্যার। এই বলে সিন মীরা আর আশবিনের কাছে আসে। আশবিন নতুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজে জয়েন করেছে, তার জন্য কয়েকটা ফটোর ক্লিপ তাকে দেখাচ্ছে। তখন আশবিন বলে তুমি ঠিক আছো তো, উদাস বলে মনে হচ্ছে। মীরা বলে জানো আশবিন, আমার মামা না আমাদের ঠিকমতো দেখতে পায় না। এই কথাগুলো মীরা বলছে, কিন্তু আশবিন তার কোনো কথা ধ্যান দিচ্ছে না, সে ফোনে মেসেজে লেগে আছে, আর তার কাছে ফোন আসলে সে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। এটা মীরার খুব খারাপ লাগে, কারণ তাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। এবারে সিন ব্যাগে আসে। তখন বিষ্ণু বলে আজকাল মেয়েরা চায় তাদের বয়ফ্রেন্ড যেন তাকে বেশি করে সময় দেয়, কিন্তু এখানে হিরো তো কিছুই বোঝে না দেখছি। কিং বলে দেখেছিস আশবিন, আমার স্যারের কতটা নলেজ। আসলে আশবিনের সঙ্গে ঘটে যাওয়া কাহিনী বলছে, সেটা তো তারা বুঝতে পারছে না। এরপরে সিন ব্যাগে আসে। দেখা যায় আশবিন একটা শুটিং স্পটে শুটিং করছে। তখন আশবিনের বাবা আর কাকা সেখানে আসে। এদিকে ডিরেক্টর সিন বারবার রিটেক নিচ্ছে বলে আশবিন সেটা গিয়ে সলভ করছে। তখন তার বাবা তার কাছে এসে বলে ও বারবার থুতু করছে আর সেটা তুই দুহাত দিয়ে ধরছিস, ছি। এই বলে তাকে চর মেরে দিয়ে চলে যায়। এবারে সিন আশবিনের বাড়িতে আসলে দেখি তার বাবা খুব বকাবকি করছে, কারণ সে চায় আশবিন আমেরিকাতে গিয়ে যেন ভালো চাকরি করুক। এসব কাজ তার বাবার মোটেই পছন্দ না। তারপর আশবিন তার বাবার সাথে ঝামেলা করে তার কাকা যেখানে ঘর ভাড়া হিসেবে থাকে সেখানে চলে আসে। তখন মীরাও সেখানে চলে আসে। মীরা আর আশবিনের কাকা প্রথম দেখা হয়েছে, তাই তারা একে অপরের ভালো মন্দ জিজ্ঞাসা করে। তারপর তার কাকা বলে ঠিক আছে তোমরা কথা বলো, আমি বাইরের থেকে আসছি। যেহেতু মীরা ঝামেলার কথা শুনেছে আশবিনের কাছ থেকে, তাই মীরা বলে দেখো আশবিন, তুমি একটু বাবা মাকে বোঝার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আশবিন বলে আমি এমন কি করেছি যে বাড়ির থেকে বের করে দেবে বলছে? মীরা একটু মাথাটা শান্ত করে বলে আচ্ছা ওসব ছেড়ে দাও, তোমার জন্য তোমার ফেভারিট ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এই বলে তার সামনে ধরলে আশবিন তোর আগের চোটে জোরে চিল্লিয়ে তার খাবারটা ফেলে দেয়। তখন মীরা তার মামার কথা মনে ওঠে যে তার মামা প্রতিনিয়ত তাদের সামনে এই রকম ব্যবহার করে। এরপরে মীরা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এরপরে সিন ব্যাগে আসলে বিষ্ণু বলে আচ্ছা আশবিন, মীরার সাথে তার মামার কোনো কি ঝামেলা আছে? আশবিন বলে হ্যাঁ স্যার, আসলে মীরা ও তার মার কাছে ইউএস পাসপোর্ট ভিসা আছে, আর সেটাকে মেনটেনেন্স করার জন্য তাদেরকে প্রত্যেক বছর আমেরিকাতে যেতে হয়, এতে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। কিং বলে তার বাবা তো অবশ্যই রাগ করবে, কারণ তার তো টাকা খরচ হচ্ছে। আশবিন বলে আরে না, মীরা যেসব টাকা খরচ করছে তার বাবার সম্পত্তির টাকা। এবারে সিন কাট হলে দেখা যায় মীরা ও তার মামার সঙ্গে ঝামেলা লেগে গেছে। তার মামা বলে তোর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য যে টাকা খরচ হয়েছে ওসব টাকা কোথা থেকে এসেছে, ওসব টাকা আমি দিয়েছি। মীরা বলে আমি সব জানি, ওসব টাকা আমার বাবারই। তার মামা বলে তুই আমার মুখের সামনে তর্ক করিস, এই বলে তাকে মারতে যাবে। তখন মীরার মা তাকে ঠেকাতে গেলে তার মামা তার মাকে ঠেলে সাইডে ফেলে দেয়। তাতে আঘাত পেলে মীরা তার মাকে নিয়ে হসপিটালে আসে, আর হসপিটালে এসে মীরা আশবিনের কাছে ফোন করে, কিন্তু আশবিন শুটিং স্পটে আওয়াজের জন্য সে শুনতে পায় না, তাই সে ফোনটা কেটে দেয়। তারপর মীরা আবারও আশবিনের কাছে ফোন করে, কিন্তু আশবিন তার ডিরেক্টরের সাথে সবাই মিলেমিশে কথা ডিসকাস করছিল, এই জন্য আশবিন বিষয়টা গুরুত্ব দেয় না, আর তাকে বলে দেয় আমি পরে ফোন করছি। এরপরে মীরা সে আর কি করবে, তাই সে একাই সমস্যাটা মেটায়। এরপর সিন কাট হয়ে আশবিন আর মীরার কাছে আসে, আর দেখা যায় তাদের এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি চলছে, আর এরপরে তাদের মধ্যে ভীষণ ঝামেলা শুরু হয়ে যায়। আর এমনকি আশবিন এসব কথাবার্তা সহ্য করতে না পেরে সে মীরাকে মারার জন্য হাত তোলে। তারপর আশবিন তার কাছ থেকে ব্রেকআপ নিয়ে ওখান থেকে চলে যায়। এতে মীরা তো ভীষণ কান্নাকাটি করতে লাগে, আর তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকে না। এরপরে সিন ব্যাগে আসে। কিং বলে এইটুকু ব্যাপার নিয়ে হিরোর কোনো ব্রেকআপ করার দরকার ছিল, এইরকম করলে তো হিরো তার সাথে থাকতেই পারবে না। তখন বিষ্ণু বলে দাঁড়াও দাঁড়াও, আমি এই স্টোরিটা সলভ করে দিচ্ছি। আসলে এখানে হিরো তার মা বাবার মতো ঝামেলা করা মেয়ে মোটেই পছন্দ করে না, আর এইদিকে মীরা তো তার মামার মতো বয়ফ্রেন্ড চায় না। তার মানে দেখা যায় তাদেরকে একসঙ্গে থাকাটা ভীষণ জটিল হয়ে গেছে, আর এদেরকে এক হতে হলে দুজনকে কম্প্রোমাইজ করতে হবে, তাই না আশবিন? স্টোরিটা দারুণ, তুমি কন্টিনিউ করো। আশিন বলে স্যার স্টোরিটা আমারই। বিষ্ণু বলে সে তো আমি জানি, তোমার হাতে লেখা। আশিন বলে না স্যার, এটা আমার রিয়েল লাইফের স্টোরি, আপনার একটা লাভ স্টোরি দরকার ছিল, তাই আমি আমার লাভ স্টোরিটা শুনিয়ে দিলাম। বিষ্ণু বলে ঠিক আছে, স্টোরিটা ইন্টারেস্টিং, চলো মুভিটা বানানো যাক, তুমি আবার মীরার সাথে দেখা করো। আশিন বলে স্যার 1.5 বছর হয়ে গেছে তার সাথে ব্রেকআপ হয়ে, মনে হয়তো না যে দেখা করে কোনো সমস্যার সমাধান হবে। বিষ্ণু বলে তাহলে দ্বিতীয় হাফ সিন কি হবে? আশিন বলে স্যার আমি লিখে নিয়ে আসছি। বিষ্ণু বলে দেখো আশবিন, প্রথম রিয়েল স্টোরি আর দ্বিতীয় রিল স্টোরি এটা মোটেই জমবে না, দর্শক মোটেই কানেক্ট হবে না। তোমাকে মুভি হিট করাতে গেলে তোমাকে মীরার সাথে দেখা করতে হবে। এবারে আশবিন তো মুশকিলে পড়ে যায়, তাই সে কয়েকদিন টেনশন করতে লাগে। সে এবার কি করবে সে নিজেই বুঝে উঠতে পারছে না। এরপরে সিন কাট হয়ে দেখা যায়
সেই সঞ্জয় ডিরেক্টর তার যত টিম মেম্বার আছে তাদের সবাইকে নিয়ে নতুন প্রজেক্টের জন্য আলোচনা করতে লেগে গেছে। সাইড থেকে একজন বলে, এটা কেমন স্টোরি স্যার? সঞ্জয় বলে, কেমন স্টোরি মানে? আগে সে ডাকাত ছিল, এখন সে ভালোবাসার জন্য নিজেকে পরিবর্তন করেছে। এরকম মুভি তো সচরাচর বানাচ্ছে। তখন আজমিন বলে, না না স্যার, সে ভালোবাসার জন্য নিজেকে কেন চেঞ্জ করবে? সে যেমন আছে তেমন ভাবে একসেপ্ট করা দরকার। তখন সঞ্জয় বলে, এটা তুই কি বলছিস? ভালোবাসার জন্য অনেক কিছু ত্যাগ করা যায়। ধরো তুমি একজনকে ভালোবাসো আর তোমার মধ্যে একটা বাজে অভ্যাস আছে, আর তুমি ভালোবাসার জন্য ওই বাজে অভ্যাসটা ত্যাগ করতে পারবে না? তুমি ভালোবাসার জন্য যদি ত্যাগ স্বীকার না করতে পারো, সত্যিকারে ভালোবাসার জন্য তার সামনে যদি ঝুঁকতে না পারো, তাহলে তুমি লুজার। তখন আজমিন ব্যাপারটা বুঝতে পারে, তাই সে কান্নায় ভেঙে পড়ে। এবার সে বুঝতে পারে মীরার সাথে কত বড়ই সে খারাপ ব্যবহার করেছে। এবারে সিন কাট হলে দেখি আজমিন ছেলে নিতে গিয়ে সে নিজেকে চেঞ্জ করেছে আর তার বন্ধুকে নিয়ে মীরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি মীরা এখন থাকে মানিপাল আর সেখানে মেডিকেল হসপিটালে চাকরি করে, আর তারা সেখানে এসে মীরার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরে মীরা তাদের সামনে আসলে আজমিন আর মীরা একে অপরের চোখে চোখ পড়লে যেন দুজন থমকে যায়। তারপর মীরা রাকেশকে বলে, হঠাৎ সারপ্রাইজ, আর অঞ্জলি কেমন আছে? রাকেশ বলে, ঠিক আছে। তখন আজমিন বলে ওঠে, অ্যাকচুয়ালি আমরা এখানে শুটিং স্পট দেখতে এসেছিলাম আর শুনলাম তুমি এখানে আসো, সেই জন্য তোমার সাথে দেখা করতে এলাম। এতে মীরা খুশি হয় না, কারণ তার জন্য আসেনি। তখন সে বলে, আচ্ছা তোমরা সন্ধ্যেবেলা ফিরে আসো? তারা তো মীরার জন্য এসেছিল। আজমিন কথাটা ঘটিয়ে দিয়েছে, তারা তো এবার ফেসে যায়। এখন কি আর বলবে? তারা বলে হ্যাঁ। মীরা বলে, ঠিক আছে, তাহলে রুমে দেখা হবে। এবারে সিন কাট হয়ে মীরা রুমে নিয়ে আসে। তারা ঘরের বেলটা বাজাতে একটি ছেলে গেট খুলে সে জিজ্ঞাসা করে, তোমরা কে? আজমিন বলে, মীরা আছে। সে বলে, আজমিন, হাই, আমি গৌতম। এই বলে তারা তিনজন পরিচয় হয়। গৌতম বলে, কাম কাম, এই বলে ভিতরে নিয়ে যায়। তারপর সবাই এক জায়গায় বসে কথা বলার টাইমে গৌতম মীরাকে বলে, বেবি তোমরা কথা বলো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে সে ভিতরে যেতে মীরা বলে, এ হলো গৌতম, আমরা একসাথে থাকি। এই কথা শুনে তো আজমিনের স্বপ্নটাই ভেঙে যায়, তার মুভি বানানোর দিক থেকে নয়, তার ভালোবাসার দিক থেকে। তারপর তারা বাইরে নিয়ে যখন চলে আসছিল, তখন গৌতম ছোট ছোটে তাদের কাছে এসে বলে, কালকে মীরার বার্থডে, তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে। এবারে সিন কাট হয়ে পরের দিন মীরার বার্থডেতে আসে। সেখানে গৌতম সবার সামনে অ্যানাউন্স করে যে তারা খুবই শীঘ্রই বিয়ে করে আমেরিকাতে সেটেল হতে যাচ্ছে। এরপরে সিন কাট হলে দেখি আজমিন হাউমাউ করে কান্নাকাটি করতে লেগে গেছে। রাকেশ বলে, তুই কি রে? তুই তো অ্যাকচুয়ালি তার সাথে দেখা করতে এসেছিলিস, তোর ভুলের কারণটা স্বীকার করতে। তাহলে তুই কথাটা ঘুরালি কেন? মীরা তো এবার ভাববে তুই কতটা সেলফিশ। তোর মনে কথাটা খুলে বলবি, তবে তো তোর মনটা হালকা হবে। এরপরে সিন কাট হলে দেখি আজমিন মীরাকে পার্সোনাল ভাবে ডেকেছে। মীরা বলে, তোমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে? আশ্বিন বলে, মীরা, আমি কোনো কাজের জন্য আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এবারে মীরা তো থ মেরে যায়। আশ্বিন বলে, মীরা, তোমার সাথে যা ব্যবহার করেছি তা ভাবলে আমার খুব ঘৃণা হয়, তার জন্য আমি খুবই পস্তাচ্ছি। তো সরি মীরা, আমাকে ক্ষমা করে দেবে। একটা কথা বলবো মীরা, এই রাগ, ইগো, এটা কারো জন্মগত রোগ নয়, এটা টাইমগত অভ্যাস, যা বদলাতে আমাকে এত সময় লেগে গেছে। এতে মীরা কি বলবে সে কিছু বুঝে উঠতে পারছে না। তখন আশ্বিন বলে, দেখো মীরা, আমি তোমার আর গৌতমকে আলাদা করতে আসিনি, আমি তো আমার ভুলটা স্বীকার করতে এসেছি। তো তোমাদের লাইফটা খুব খুশিতে কাটাও। তখন মীরা বলে, ওকে আজমিন, অল দ্য বেস্ট। এবারে সিন ব্যাগে আসে আর এই স্টোরি শুনে তো বিষ্ণু থ মেরে যায়, তার মুখে কোনো কথা আসে না। কিছুক্ষণ পরে বলে, আজমিন, আমার আর কিছু বলার নেই। আশ্বিন বলে, স্যার, আমি অন্য কোনো স্টোরি লিখে নিয়ে আসছি। বিষ্ণু বলে, ওকে। তারপর আজমিন চলে গেলে বিষ্ণু কিং এর সাথে বলে, লাইফে কি না কি হয়ে যায়, কিন্তু আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন ওরা আবার এক হয়ে যায়। এবার সিন কাট হয়ে মীরার কাছে আসে। মীরা এই বিষয়টা নিয়ে খুব টেনশন করতে লাগে। তারপর মীরা যখন এক পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছিল, তখন তার লক্ষ্য গৌতমের ফাইলের উপরে পড়ে। তাই সে ফাইলটা নিয়ে গৌতমের কাছে এসে জিজ্ঞাসা করে, এটা কি গৌতম? গৌতম দেখে তো আর কিছু বলতে পারে না। আসলে মীরার এক্স বয়ফ্রেন্ড হলো গৌতম, আর তাদের মধ্যে ঝামেলা হয়ে আগেই ব্রেকআপ হয়ে গেছিল। কিন্তু এখন গৌতম আমেরিকাতে সেটেল হতে চায়, কিন্তু তার ভিসা রিজেক্ট হয়ে গেছে। যেহেতু মীরার আমেরিকান ভিসা আছে, তাই গৌতম বুদ্ধি করে আবার মীরার সাথে রিলেশন জুড়েছে সিরেফ ভিসার জন্য। মীরা বলে, তোমার ভিসা কবে রিজেক্ট হয়েছে? গৌতম একটু কিন্তু করে বলে, সেপ্টেম্বরে। মীরা বলে, তুমি আমার সাথে নভেম্বরে দেখা করেছো, তার মানে তোমার ভিসা রিজেক্ট না হলে আমাকে তোমার দরকার পড়তো না। এই বলে মীরা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তারপরে অঞ্জলির কাছে ফোন করে সব বিষয়টা বলে কান্নাকাটি করতে লাগে। তখন অঞ্জলি বলে, দেখো মীরা দিদি, আমি জানি তোমার সাথে সবসময় খারাপটাই হয়, যেমন তোমার মামার বিষয়, গৌতমের বিষয়, আজমিনের বিষয়। কিন্তু একটা কথা বলবো, আজমিন তার ছোটবেলা মা বাবার সাথে যে গন্ডগোল ঝামেলা নিয়ে তোমার সাথে এইরকম ব্যবহার করেছিল, কিন্তু এখন সে বুঝতে শিখেছে আর তোমার ভালোবাসার জন্য সে সবকিছু ত্যাগ স্বীকার করেছে। আমি মনে করি আজমিনকে একবার সুযোগ দেওয়া উচিত। এতে মীরা হ্যাঁ বলে ভীষণ কান্নাকাটি করতে লাগে। এরপরে সিন কাট হলে দেখা যায় মীরা ওখান থেকে এসে অঞ্জলি আর রাহুলকে নিয়ে আজমিনের শুটিং স্পটে আসে তার সাথে দেখা করতে। আর মীরা আজমিনের কাছে এসে গৌতমের বিষয় নিয়ে সব খুলে বলে। তারপরে দুজনে একে অপরে ভুল স্বীকার করে তারা এক হয়ে যায়। এরপরে আজমিন মীরাকে নিয়ে বিষ্ণুর সাথে পরিচয় করিয়ে দেয়। বিষ্ণু বলে, তাহলে তুমিই মীরা? এরপর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এবার বলো মুভিটা কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করতে একদমই ভুলবে না। আবার দেখাবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তত সময়ের জন্য নিজেকে খেয়াল রাখবে।